কমপ্লেন করি, পিক তুলি। এখানে মেবি ছিনতাইকারী, এখানে এই যে ছেলেগুলো মেবি ছিনতাই করতেছে, রিক্সাকে আটকাচ্ছে ওরা। কি অবস্থা সবার আজকে? আমি ধানমন্ডি যাচ্ছি, আর যেন একটা কাজ পড়ে গেছে। এখন আমার হাতের ঝিল দিয়ে যেতে হবে, বামে যাব, হাতের ঝিল দিয়ে ঢুকে দেন পান্থপথ হয়ে ধানমন্ডি যাব। আর হচ্ছে আজকে আবার বাসায় একটু তাড়াতাড়ি আসা লাগবে, আজকে বাসায় একটু কাজ আছে। যারা যারা আমার আগের ব্লগগুলো দেখেন নাই তারা প্লিজ আমার ইউটিউবে, আমার চ্যানেলে আমার ব্লগগুলো দেখবেন। আর হচ্ছে অনেক ইন্টারেস্টিং ব্লগ আছে। আর আজকে কিছু কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট কথা। যদি কথাগুলো শুনতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আজকে কিছু কথা বলবো আসলে, যা আমাদের সবার জীবনে হয়ে থাকে। আসলে কোনো জ্যামই নাই, এরা এই বাসগুলো রেখে জ্যাম বানাচ্ছে। আসলে এত জ্যাম নাই। এই যে কি করে দাঁড়ায় গেছে সামনে। এই রিক্সাগুলোর জন্য, বিশেষ করে অটো রিক্সাগুলোর জন্য পারি না সামনে যেতে। একবার বামে যায় আবার ডানে যায়। আল্লাহ, মানে খালি রাস্তাটা যে কতগুলো রং এসে দাঁড়ায় আছে, এদের জন্য আসলে আরো বেশি জ্যাম হয়। এটা খ্যাপ মারবে এখানে, রং এসে দাঁড়ায় আছে, এখানে সার্জেন্টও নাই, কেউ কিছু নাই, কেউ কিছু বলারও নাই, যা ইচ্ছা তা করে। আরেকজন বামে যাবে, কোনো ইন্ডিকেটর নাই। বাহ, কি সুন্দর রং আসছে, কে আটকাবে এদেরকে? আচ্ছা বাই দ্য ওয়ে, যা বলার ছিল আজকে, তখন ওই অনেক জ্যাম ছিল, ঠেলতে হচ্ছিল, তাই আর কি তখন বলি নাই। সো আজকে বলি, সেটা হলো কিছু কথা বলতে অনেক ইচ্ছে করে, বাট বলা হয় না, তো আজকে বলা যায়। ব্যাপারটা হলো, আমাদের অনেক ফ্রেন্ড আছে, আমাদের অনেক পরিচিত লোক আছে, যারা কিনা শুধু বিপদের সময় আর প্রয়োজনের সময় আমাদেরকে মনে করে। এছাড়া দেখবেন কোনো খোঁজ খবর নাই, কোনো কিচ্ছু নাই। এরা এদের মতন থাকবে সারা দিন, এরা এদের মতন চলবে, এদের কোনো 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 ব্যাপারই পাওয়া যায় না, কোনো খোঁজ খবর নেই, কিচ্ছু না। যখন নাকি কোনো দরকার পড়বে, যখন নাকি আপনাকে দরকার, তখন আপনাকে ফোন দিবে। আর তখন বিহেভিয়ার এমন হবে যে তখন আর কি মানে মনে হবে যে ভাই আপনি ওর কাছে ফেরেশতা, আপনার সাথে এরকম একটা বিহেভিয়ার করবে। আচ্ছা যাই হোক, ওই প্রসঙ্গে না যাই। কিরকম বিহেভিয়ার করে এটা সবাই আমরা অভ্যস্ত, জানি যে আসলে কিরকম বিহেভিয়ার করে। আজকে একজনের কথা শেয়ার করবো মেনলি, এই ব্যাপারগুলো বললাম এর জন্য। দেখেন ভাই, মানুষের বিপদের শেষ নাই। আপনি এখন ভালো আছেন, কোনো বিপদ নাই, তার মানে এই না যে আপনার কখন আর বিপদ হবে না। বিপদ হতে কতক্ষণ ভাই। আর একটা ব্যাপার হচ্ছে, আমার এক বড় ভাই ছিল, নাম বলবো না আমি, তার সাথে আমি একটা সময় খুবই ক্লোজ ছিলাম, তাকে খুবই ভালো লাগতো আমার। বিশেষ করে তার সাথে অনেক ক্লোজ, অনেক মেমোরিজ আছে, অনেক ক্লোজ ছিলাম তার সাথে। একসাথে খাওয়া দাওয়া, একসাথে থাকা, ম্যাক্সিমাম রাত একসাথে ছিলাম, আবার একসাথে কত জায়গায় খাইছি। ইভেন তার তখন টাকা পয়সা ছিল অনেক, টাকা পয়সা ছিল বলতে মানে ভালোই ছিল। তখন সে দুই নম্বরের পথে বা এই
আহ, খারাপ কিছুর সাথে জড়িত হয় নাই, তখন ভালোই ছিল। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তার সাথে তখন আমি ক্লোজ, তখন তার আমাকে প্রয়োজন পড়তো না, এরকম ছিল ব্যাপারটা, যে এই প্রয়োজন পড়বে আবার পড়বে না, যখন দরকার হতো তখন ডাক দিত। এমনও অনেক দিন গেছে যে সে মানে তার কাজের জন্য একটা ব্যাপার আমাকে ডাক দিছে, তখন খুবই মিষ্টি সুরে ডাক দিয়েছে, খুবই মিষ্টি ভাবে কথা বলছে, ভাইয়া আসো না, এই কাজটা করে দাও না। হ্যাঁ, যখন কাজটা শেষ হয়ে গেছে তখন তার বিহেভিয়ার, আচ্ছা ঠিক আছে পরে কথা হবে ভাই, হ্যাঁ, মানে এরকম একটা ব্যবহার। আসলে এগুলো তো কাম্য নয়, আর এগুলো আমরা এক্সপেকটেশনও রাখি না ভাই। আপনাকে ভালোবাসি বা আপনার জন্য করতে পারি, তার মানে এই না যে আপনি যেরকম ব্যবহার করবেন। তো যাই হোক, তো যখন আমি এরকম দেখলাম যে অবহেলা বা কিছু একটা চলতেছে, বা সে চাচ্ছে যে আমি যেন তার থেকে ডিটাচ হয়ে যাই, তখন সে আস্তে আস্তে আমার থেকেও সরে গেল, আমিও তার থেকে সরে গেলাম, দুইজনে ডিটাচ হয়ে গেলাম। তারপরে কাহিনী যেটা হচ্ছে, কিছুদিন আগে আমি জানতে পারি যে সে জুয়া খেলে তার বিল্ডিং টিল্ডিং, তার নিজের বাড়ি আছিল, ওই বাড়ি বেচে, ফ্ল্যাট ছিল ওগুলো বেচে, মানে সে মিনিমাম 4-5 কোটি টাকা লোন হয়ে গেছে। মানে জুয়া খেলে তো সব হারছে, সবকিছু হারাইছে, যত সম্পত্তি ছিল, এরপরেও তার আরো লোন করে প্রায় 4-5 কোটি টাকা লোন হয়ে গেছে। এখন তার আমাকে দরকার, এখন সে চায় আমি যেন তার পাশে থাকি, আপন ভাইয়ের মতন পাশে থাকি। তো ভাই একটা কথা বলবো, যখন আপনার ভালো সময় ছিল তখন আমি কই ছিলাম? তখন তো ভাই কুকুরের মতন ব্যবহার করছেন। টাকা ছিল, টাকার গরমে মাটিতে পা পড়ে নাই আপনার। এখন কেন এত বিনয়ী ভাই? এগুলো আগে কেন ছিল না? ওই যে একটা কথা আছে না, যে বিপদে পড়লে সবাই মিষ্টি সুরে কথা বলে, ব্যাপারটা হয়েছে এরকম। তো যাই হোক, আমি তাকে বুঝাইছি যে ভাই যা করছেন, এরকম আর করেন না। আর একটা কথা হচ্ছে, মানুষের সাথে বিনয়ী হন। হয়তোবা আপনার অবস্থা ভালো, আপনার পাশের লোকজনের অবস্থা খারাপ, তাই বলে এই না ভাই যে তার সাথে আপনি যা ইচ্ছা তা করবেন। সেও তো মানুষ ভাই, আপনি কেন এরকম করবেন কেন? আপনার একটা লোককে পছন্দ নাই হতে পারে, তাই বলে আপনি লোকটাকে খাটাবেন ভাই, এটা তো কথা না। যাই হোক, সে তাকে আমি অনেক বুঝাইছি যে ভাই এগুলো বাদ দেন, বাদ দিয়ে এখনো সময় আছে, ভালো পথে ফিরে আসুন। যাই হোক, অনেক চেঞ্জ হয়েছে দেখলাম, দোয়া করি যেন আর এগুলো না করে ভালো হয়। বাকিটা তার ব্যাপার, সে কিভাবে তার লাইফ লিড করবে তার ব্যাপার। বাট সে অনেক চাইছে যেন আমি তার পাশে থাকি, বাট আমি ছিলাম না, কারণ আমি দেখে বলছি যে ভাই সে কিরকম। তো আমি আর পাশে ছিলাম না। আল্লাহ, এখানে তো ময়লা, আমি আমার মতন সাইড কেটে ফেলছি। দোয়া করি সে ভালো থাকুক। আজকে যখন বাসায় যাব, মানে ফেরার পথে, তখন এই সাইড দিয়ে যাওয়া যাবে না। আজকে সোমবার, কালকে মঙ্গলবার, কালকে তো বন্ধ থাকবে বসুন্ধরা সিটি। তো আজকে যা মার্কেট করা মানুষ করে নিচ্ছে, এই জন্য আজকে এই সাইডটা প্রচুর জ্যাম। আর হচ্ছে আমি যাই হলো মূলত এটার পিছন দিক দিয়ে, বসুন্ধরা সিটির পিছন দিক দিয়ে, তো আজকে খালি দেখলাম, এর জন্য এখান দিয়ে চলে আসলাম। আর আসার সময় দেখলাম এক্সট্রিম বাইকটা, হিরো এক্সট্রিম। তো বাইকটা এই যে এখন আমার সামনেও একটা এক্সট্রিম, তো বাইকটা দেখলাম ভালোই লাগলো, ওর আউটলুক ভালোই করছে। ইভেন অনেকগুলো রিভিউ দেখলাম এক্সট্রিম বাইক নিয়ে, কেউ খারাপ টারাপ বলে নাই। আর কেউ হচ্ছে, কেউ সেল করে দিতে চায়, কেউ হিটিং ইস্যু বলে, কেউ পারফরমেন্সের কথা বলে, মাইলেজের কথা বলে। আসলে ভাই শুনেন, আপনি যদি প্রথমে একটা বাইক কিনেন, তখন শুরুতেই আপনি ওটার ভালো পারফরমেন্স,
ওটা থেকে অনেক কিছু ভালো ফিডব্যাক পাবেন না, কারণ সব কিছুরই একটা নির্ধারিত সময় থাকে। হ্যাঁ, তা আপনি যদি শুরুতেই ওর থেকে চান অনেক কিছু, যে না আমার এখনই ভালো পারফরমেন্স দিবে, মাইলেজ ভালো দিবে, হিটিং ইস্যু, এগুলো আপনি শুরুতেই পাবেন না, আপনার একটু টাইম লাগবে। সো যখন 1-1.5 হাজার কিলো বা ব্রেকিং পিরিয়ড পার হবে, তখন দেখবেন যে এটার ভালো পারফরমেন্স আপনি পাচ্ছেন, বা আপনার মনের মতন আপনি যেটা চাচ্ছিলেন এটা পাচ্ছেন। বাট আপনি শুরুতেই যদি অনেক কিছু চান, যে না আমার এখনই লাগবে, এটা এরকম কেন, এটা এরকম কেন, শুরুতেই ভাই আপনি 200-300 কিলো তার কি বুঝবেন একটা গাড়ি, ওর ইঞ্জিনের সেট আপ হতে তো টাইম লাগে, রাইট? সো আমি মনে করি একটু সময় দেওয়া উচিত। বাট এক্সট্রিম গাড়িটা ভালোই, আমার কাছে ভালো মনে হয়েছে, আমি রাইড করছি, ভালোই লাগছে। আর হচ্ছে নেক্সট ডে দেখা যাক এক্সট্রিম নিয়ে কোনো ব্লগ করতে পারি কি না। আর গাড়ি এমনিতে ভালোই, খারাপ কিছু পাইনি। চলে এলাম আবার পরিচিত রোডে। এই রোডটা নিয়ে আর কত বলবো আমি জানি না, বিশাল বড় রোড এটা, বাট দেখেন কিভাবে গাড়িগুলো রেখে, এরা কিরকম, আসলে পার্কিং তো এটা জায়গা না, এটা পার্কিং রাখে এরকম ভাবে, এই পার্কিং গুলো রেখে দেখেন কি অবস্থা করে রাখে। আর হচ্ছে আর একটা কথা বলতে চাই, সেটা হলো আমি নেক্সট জিক্সার মনোটন ওইটা নিয়ে একটা ব্লগ করব চিন্তা করতেছি। ওইটা পারফরমেন্স সম্পর্কে, ইভেন ওইটা আমার ছিল, সো এর জন্য ওইটার ভালো তিক্ত অ্যান্ড মিষ্টি অভিজ্ঞতা সবই আমি পাইছি। সো এর জন্য এটা নিয়ে একটা ভিডিও বানাবো, যদিও এখন আমার না এই জিক্সার মনোটন। তো জিক্সার মনোটন আমার ফ্রেন্ডের আছে, তো ওর থেকে নিয়ে দেখি কাল পরশু একটা ব্লগ করব, একটা ভিডিও বানাবো আসলে মনোটন নিয়ে। বিকজ জিক্সার যদি কোনো গাড়ি ভালো লেগে থাকে, বা মানে সুজুকির যদি কোনো গাড়ি ফার্স্ট ভালো লেগে থাকে, তাহলে সেটা হলো জিক্সার মনোটন। এটা যারা সুজুকি ফ্যান, ওর যারা জিক্সার লাভার, ওর যারা জিক্সার ইউজার, তারা সবাই একটা কথাই বলবে যে ভাই যদি ফার্স্ট ভালো লাগা কাজ করে থাকে, তাহলে এটা ভাই সুজুকি জিক্সার মনোটন দিয়ে। বিকজ যখন বাংলাদেশে 2015-তে সুজুকি জিক্সার, সুজুকি তো আগে থেকেই ছিল, বাট জিক্সারটা যখন ফার্স্ট লঞ্চ করে তখন যায় না কেন, ফার্স্ট লঞ্চ করে তখন থেকেই ওরা খুব জনপ্রিয় ছিল। আমার এখনো মনে আছে, যখন আমি ফার্স্ট জিক্সার মনোটনটা দেখি, তখন আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম এটা সুজুকি জিক্সার, সাদা কালার দেখেছিলাম, তখন আমি বলতেছিলাম যে এটা জিক্সার সুন্দর, বাট তখন প্রথম দেখাতেই ভালো লাগার ব্যাপারটা আছে না, ওইটা কাজ করে, তখন গাড়িটা দেখাতেই ভালো লাগে। ইভেন ওর পারফরমেন্স বলেন, ওর থ্রটল বলেন, ওর মাইলেজ, সব কিছুই তখন বেস্ট ছিল, ইঞ্জিন পারফরমেন্স আরও বেস্ট ছিল তখন। তখনের জিক্সার আর এখনের জিক্সারগুলো আলাদা, তখনের জিক্সারের মতন এখন জিক্সারগুলো হয় না, যদিও তখনের জিক্সারগুলোর মতন এখন হয় না। এখন নতুন জিক্সারগুলো কীরকম যেন ওরকম একটা মজা নেই। বাট আগে যখন ফার্স্ট জিক্সার চালাই, তখন ওর পারফরমেন্স দেখে, ওর কুইক থ্রটল দেখে লিটারালি পাগল হয়ে যাওয়ার মতন, যে এত জোস, এত স্মুথ গাড়ি। সো তখন অনেক ভালোই লাগে জিক্সার যখন ফার্স্ট লঞ্চ হয়, তখন ফার্স্ট দেখাতেই ভালো লাগে যে না অনেক সুন্দর একটা গাড়ি, অনেক ভালো লাগার মতন একটা গাড়ি, আর অনেক কম্প্যাক্ট, খুবই ভালো, সিটিং পজিশন খুবই ভালো লাগছিল তখন। তো তারপরে জিক্সার মনোটন ইউজ করি, তো তারপরে ইউজ করার পরে আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমি এখন যে এফআইটা চালাই, এফআই এবিএসটা চালাই, এইটার আগেও আমি একটা এফআই চালাতাম সিলভার কালারের, ওইটা আমি আমার পেজে আর চ্যানেলে দিবনি কোনো ভিডিওতে, বাট ওইটাও আমি চালাতাম। তখন আমি মোটো ব্লগ করি না, তখন আমি ওই এফআইটা যখন নেই, তখন খুবই ভালো লাগছিল। তখন আমার কিনতে যাওয়ার কথা ছিল জিক্সার মনোটন, বাট তখন ওইটা না কিনে আমি এফআই এবিএস নিয়ে নিই। তখন ফার্স্ট লটের গাড়ি এফআই এবিএস আসে, জিক্সার এফআই এবিএস ফার্স্ট লটের গাড়ি তখন আমি নেই সিলভার কালার, তখন 2021-এ ফার্স্ট জিক্সার
আসে ওই লটের গাড়ি, ফার্স্ট লটের গাড়ি আমি নেই। এখন কথা হচ্ছে, তো ওই দিন আমি নিতে গেছিলাম আসলে জিক্সার মনোটন, বাট মনোটনের থেকে খুব বেশি ভালো লেগে যায় জিক্সার এফআই এবিএসটা, তাই আর কি জিক্সার এফআই এবিএসটা নেওয়া হয়। বাট জিক্সার এবিএসটা তখন নেওয়ার কথা ছিল না, তখন মনোটন নেওয়ারই কথা ছিল। আর একটা কথা হচ্ছে, পরে এফআই এবিএস যখন সেল করে দেই এর কিছুদিন মাত্র 1 সপ্তাহ পরেই আমি আবার জিক্সার মনোটনটা নিই, নতুন শোরুম থেকে নামাই। তখন ভাই আমার মনের আশাটা পূরণ হয়, আসলে জিক্সার মনোটনটা নিতে হয়। তখন জিক্সার মনোটন চালানোর পরে ভাই এত জোস পারফরমেন্স আমি ওর থেকে পাইছি, তখন ওই বাইকটাও আমি সেল করে দিই। যাই হোক, কোনো একটা কারণে বেশি দিন চালাই নেই, মাত্র 4 মাস ইউজ করা হয়। 4 মাসে 4,500 কিলো মতন চলছিল, তখন আমি সেল করে দিই। তখন জিক্সারটা আমি সেল করে দেই নামমাত্র মূল্যে, বাট তখন খুব আর্জেন্ট দরকার ছিল সেল করাটা, তাই আর কি সেল করে দেই। বাট আমার খুবই ভালো লাগার বাইক ছিল জিক্সার মনোটন। আসলে এদের এই অটো, এদের মাঝখানে চালানোটা মানে নিজের মনে হয় যে খুব বিশাল অ্যাচিভমেন্ট করে ফেলছি, মানে এটা এমন ভাবে থাকে আর এমন ভাবে চালায়। যাই হোক, সো ওই গাড়িটা নিয়ে আমি জিক্সার মনোটনটা নিয়ে আমি ব্লগ করার ট্রাই করব কাল পরশুর মধ্যে। আর হচ্ছে, আর যেটা বলতে চাচ্ছিলাম যে এরপরে হিরো এক্সট্রিম নিয়ে রিভিউ দেওয়ার কথা আছে, দেখি এক্সট্রিম দিব, বাট মডার্নটা নিয়ে আগে দিব, দেন আমি এক্সট্রিম দিব, এক্সট্রিমের রিভিউ। যদিও এক্সট্রিমও আমার খুব ভালো লাগে, ভালো লাগার মতন একটা বাইক করছে ওরা, বাকিটা দেখা যাক কি হয়। আর বলবো ভাই, কোনো বাইকই খারাপ না, আসলে কোনো কোম্পানি চায় না যে খারাপভাবে কোনো বাইক বানাতে, সব কোম্পানি চায় ভাই যে আমার বাইকটা বেশি চলুক, আমার বাইকটা ভালো হোক। আসলে এখন হলো কম্পিটিশনের বাজার ভাই, যে যার থেকে পারে হাই পারফরমেন্স এনে বাইক সেল করতে। সো কেউই খারাপভাবে বাইক বানাতেও চায় না, কেউ কোনো কোম্পানির বাইকও খারাপ না, সব বাইকই ভালো। বাট কিছু কিছু আছে একটা ব্যাপার যে এটা হলে ভালো হতো, এটা হলো, আসলে ভাই আপনার দামের ব্যাপারটাও দেখতে হবে। আমি মনে করি আপনি যদি এক্সট্রিম, হিরো এক্সট্রিমটা নেন, তাহলে এক্সট্রিমটা কিন্তু দাম অনুযায়ী ঠিক আছে ভাই। বাংলাদেশে এখন যে অবস্থা, এই আর ডলারের যে দাম দিন দিন বাড়তেছে, সো এই অবস্থায় এর মধ্যে আর কি দিবে ভাই আপনাকে। সো খারাপ দিচ্ছে না ওরা, ভালোই দিচ্ছে। এখন দেখা যাক আসলে কোথায় রাখবো আজকে বাইক। শেষ করলাম ধানমন্ডির কাজটা, এখন বাসার দিকে যাচ্ছি। আর হচ্ছে, বাসার দিকে যাওয়ার আগে একটু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে যাব। এখন বেসিক্যালি ইয়েতে যাচ্ছি, খুব সম্ভবত বসুন্ধরা সিটির সামনে দিয়ে যাব আজকে। কই যায় আজকে, সরোবরে বসলাম, বসে ওদের চাপ খেলাম, ওদের চাপ বলতে চিকেন চাপ খেলাম, ভালোই লাগে ওইটা। আমি যখন আসি ধানমন্ডির দিকে, তখন সরোবরে, রবীন্দ্র সরোবরে চিকেন চাপটা খেয়ে যাই বা খাওয়ার ট্রাই করি, কারণ ওদের চিকেন চাপটা ভালোই লাগে আমার কাছে, লুচি দিয়ে। আর হচ্ছে, অনেকদিন ধরে লং ট্যুরে যাওয়া হয় না, ইচ্ছে করতেছে একটা লং ট্যুরে যাই, বাট সময় সুযোগ হয়ে উঠতেছে না। এখন দেখা যাক কি করি। আজকে আসার সময় দেখলাম যে ওই সাইডে ভালোই জ্যাম, দেখি যাওয়ার সময় যদি জ্যাম হয় তাহলে ঘুরে যাব। আর ফার্ম গেট দিয়ে যেতে ইচ্ছা করে না, কজ তো ছাড়ে নাই, এরা গেল কেন? ফার্ম গেট দিয়ে যেতে ইচ্ছে করে না, কজ ফার্ম গেট দিয়ে ওইখানে অনেক চলে যায়। ফার্ম গেট দিয়ে গেলে ওইখানে 7 রাস্তার ওইখানে অনেক জ্যাম লাগে,
সাত রাস্তারও আরো আগে ফার্মগেট মুখে ফ্লাইওভারের নিচে ভাই এমন জ্যাম লাগে, না পারি ওইখানে যাইতে, না পারি ওইখান থেকে বের হতে। আর সব জ্যাম লাগে এই টেসলাদের জন্য। এখানে এই রাস্তাতে কয়েকদিন আগে গর্ত গর্ত ছিল, ওগুলো মেবি রিপেয়ার করছে, তাহলে ভালোই বড় ছিল গর্তগুলো। এই যে গাড়িটা সামনে জায়গা আছে, তারপর যায়ও না, ও কি করবে ও নিজেও জানে না। আবার বামে ইন্ডিকেটর দিয়ে রাখছে, কি করে। এদের জন্য আসলে ভাই আমরা সমস্যা ফেস করি। কত বড় জায়গা, এরা কই যাইছে দাঁড়ায় আছে, এগুলো কাদেরকে বলবো ভাই। আবার যদি বলতে যাই, এরা উল্টা এমন ভাবে কথা বলে যে মনে হয় যে আমি ওনারে জিজ্ঞেস করে ভুল করছি, উনি রাইট আছে। ওই যে আরেকজন রিক্সা রেখে গেছে, এটা রিক্সা রাখার জায়গা? আরেকজন টান দিয়ে বের হয়ে যাবে, সে বেরও হয় না ভাই, নাকি চালাতে ইচ্ছা করে না আল্লাহ জানে, এখন টান দেয়। আজকে মনে হয় বসুন্ধরা সিটির সামনে জ্যাম পেতে পারি, অলরেডি 9:30 বাজে, পাইলেও পাইতে পারে, ওদের মার্কেট বন্ধ 9টায়, অ্যাটলিস্ট 10টা পর্যন্ত ওদের জ্যাম থাকে, এটা আমি জানি। ওই রোডটা দিয়ে তো ভালোই আসা যাওয়া হয়, মুখস্থ হয়ে গেছে এখন ওদের টাইমিং ব্যাপারে, কখন জ্যাম হয় কখন হয় না। ওই হয় না বলতে শুধু এমনি ওয়ার্কিং ডেতে 10টা 10:30টার পরে একটু খালি হয়, আর হচ্ছে তাও 10টা 10:30টার পরে যখন বড় বড় বাসগুলো ঢুকে হাইওয়ের, তখন আর কি ওই বাসগুলো ঢুকলে তখন ওরা সিগন্যাল ধরে রাখে, তখন আবার ওই বাংলা মোটর ওই সাইড থেকে বড় বড় বাস আসে, এর জন্য সিগন্যাল ছাড়তে চায় না। এছাড়া মঙ্গলবার একটু খালি থাকে, মঙ্গলবার শুধু বসুন্ধরা সিটি না, ধানমন্ডি, বসুন্ধরা সিটি, তারপরে পান্থপথ, এই জায়গাগুলো খালিই থাকে, কারণ মঙ্গলবারে এখানে সাপ্তাহিক বন্ধ, এর জন্য খালি থাকে। আর শুক্রবারে তো আসাই যায় না, আর একজন রং আসতেছে কি সুন্দর, কোনো টেনশন নাই, ফ্রি একবারে। সব কিছুই আসলে বাংলাদেশে সব এমন ভাবে করে যেন সবকিছুই ফ্রি, কাউকে কোনো জবাবদিহিতা নাই, এরকম একটা ভাব। আর আমি প্রায় একটা কথা বলি, সবাই একটা জিনিস চিন্তা করে, আর আমি একটা কথা বলি, সবাই একটা জিনিসই চিন্তা করে যে হামসে বারা কম হ্যাঁ, সবার চিন্তা ভাবনা একটা, যে পাওয়ার দেখাতে চায়, ক্ষমতা দেখাতে চায়, কি হবে কি হবে এগুলো দেখবে, দেখে নিবে, সবারই এরকম একটা মনোভাব থাকে, বা এরকম একটা। এই যে কি দরকার ভাই, সিগন্যাল ছেড়ে দিছে, সে আবার এখানে আসে, বললেও শোনে না এরা। আজকে অনেক গরম পড়ছে, আজকে একটু বৃষ্টি হলে ভালো হতো, প্রতিবারই পরে, আজকে পরে নেই, প্রতিদিনই পরে টুকিটাকি। আজকে বিকাল দিকে অনেক গরম ছিল, একজনেরও হেলমেট নাই, এভাবেই যাচ্ছে। একটু বেশি কনজেস্টেড হয়ে গেছে জায়গাটা। ডানে চাপান, বাইকগুলো আসতে পারতেছেন, আপনি ডানে চাপান। অলরেডি তো বিশাল বড় একটা জ্যামের থেকে বাঁচলাম, বিশাল বড় একটা জ্যামের মধ্যে আটকে পড়ে গেছিলাম আসলে। আর যে গরম, আজকে আরেকটা ঘটনা শেয়ার করব। আমি একটা জিমের ট্রেনার ছিলাম ধানমন্ডিতে, তখন ওই জিমটায় কাহিনী হয়েছে, তো প্রায় আমরা যখন নাস্তা করতাম সন্ধ্যাবেলায়, তখন একটা হোটেল থেকে আমরা গ্রিল নানটা নানায় খাইতাম। তো তখন হয়েছে কি, প্রায় যখন আমরা গ্রিল নানটা নানাতাম, ওই হোটেলটার নাম হচ্ছে রান্নাঘর। তো
প্রায় আমরা এনে খেতাম ওখান থেকে। আমাদের যে ক্লিনার ছিল, ওর যে কাজ করতো যেই ছেলেগুলো, ওদেরকে দিয়ে আনাতাম। তো একদিন হয়েছে, আমার যেই ছেলেটা ছিল এনে দেয়, তো ওরে পাঠাইছি যে তুমি আমার জন্য গ্রিল নিয়ে আসো। ও করছে, ওই দিন গ্রিল পায় নাই, ওই দিন ওই দিক থেকে চাপ নিয়ে আসছে, চিকেন চাপ। তো ভালো কথা, চিকেন চাপ নিয়ে আসছে। তা আমি যখন খুলছি, খুলে দেখি যে তেলাপোকা, ওটার ভিতরে তেলাপোকা মরে ওটার সাথে অ্যাড হয়ে আছে, মানে ওই তেলাপোকা সবাই ওরা ভাবছে। তো বলেন যে ব্যাপারটা আসলে কি, এখন কি বলবো। তারপরে ওদের কাছে আমি কমপ্লেন করি, ওরা পিক তুলি। এখানে মেবি ছিনতাইকারী, এখানে এই যে ছেলেগুলো মেবি ছিনতাই করতেছে, রিক্সাকে আটকাচ্ছে ওরা। এখানে সামনে মেবি ছিনতাই হচ্ছে। আমি ভিডিও করার কারণে ওই ছিনতাইকারীগুলো আর ছিনতাই করে নাই। ওরা ওরা একটা মেয়ে আর একটা ছেলে যাচ্ছিল, তো এখান থেকে ছিনতাই করার ওদের ইন্টেনশন। ওই রিক্সাটাকে দাঁড়াতে বলতেছিল বারবার, তো মেয়েটা কোনোভাবেই দাঁড়াবে না, মেয়েটা বলতেছিল আপনি যান। তো যখন ওরা দেখলো যে আমি ভিডিও করতেছি, তখন ওরা আর সামনে গেল না, তখন ওরা পিছিয়ে এসে পড়ছে। যাই হোক, আমার ভিডিওতে আছে, এরা, এদেরকে চিহ্নিত করে দিব। আসলে ওপেন রোড, মানুষজন এত আছে, তারপরেও এদের এত সাহস কিভাবে আসে? হ্যাঁ, যাই হোক, আমার জন্য যদি চিন্তা না হয়ে থাকে, যদি এই ছেলের মেয়েটা বেঁচে যায় ওদের হাত থেকে, তাহলে আমি বলবো যে ভাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, একটু কেয়ারফুলি থাকবেন। ওরা করতে পারে নাই ছিনতাই, ওরা আবার ব্যাক করছে। আসলে এখন ওপেন ছিনতাই হয়, আগে এরকম ওপেন দেখতাম না। আগে দেখতাম যে রাত্রের অন্ধকারে বা খুব চিপা টিপা হলে এরকম ছিনতাই হয়, বাট এখন আর এরকম কিছু নাই। এখন আসলে মানুষের মনের মধ্যে আর ভয় নেই। হ্যাঁ, এখন ওপেন ছিনতাই হচ্ছে, দাঁড়া ওপেন ছিনতাই হচ্ছে। যাই হোক, আমি যতটুকু কভার করার চেষ্টা করলাম, যে দেখি ওদেরকে চেহারা আনা যায় কিনা। তো যতটুকু পারলাম করলাম। তারপর আমি বাইক থামালাম যেন ছিনতাইটা আটকানো যায়। সামনে যেতে চাইলাম, পরে দেখি যে ওরাই ব্যাক করতেছে, ওরা ছিনতাইটা করলো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আসলে কি বলবো, দেখে খুবই খারাপ লাগতেছে যে এরা আসলে ছিনতাইকারী এরা হয়তো মেয়েটার কাছে কিছু টাকা দেখছে, আর না হয় কোনো সমস্যার টার্গেট করছে, না হলে এরকম ভাবে করে না। যাই হোক, দোয়া করি যেন যাদের এরকম ছিনতাই হয় বা ছিনতাই হয়েছে, তারা একটু সাবধানে থাকবেন ভাই। আসলে বিপদ বলে আসে না, আল্লাহ ভরসা। উফ, ইচ্ছা ছিল সামনে দুইটা লোক দাঁড়ানো ছিল, ইচ্ছা ছিল তাদেরকে ডাকবো যে ভাই দেখেন ছিনতাই হচ্ছে,
আসেন হেল্প করি। আমি বাইক অলরেডি থামায়া দেখলাম যে ওরা আবার ব্যাক করতেছে, ওরা ছিনতাইটা করে নাই। আর যেই ছেলেটা পিছে ছিল ওই ছেলেটা আমার দিকে নোটিস করছে যে আমি ওরে ভিডিও করতেছি, সো এর জন্য আর করে নাই মেবি। যাই হোক, আমার জন্য যদি তাদের কোনো ক্ষতি না হয়ে থাকে তাহলে এই উসিলায় আল্লাহ আমার ভালো করুক, আমিন। আর সবাইকে একটা কথাই বলি, সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, আর খুব প্রয়োজন না হলে ক্যাশ ক্যারি করবেন না, আর ফোন টোন বের করারও দরকার নেই রাস্তাঘাটের মধ্যে। সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। এই অটোগুলোর জন্য আর বাঁচি না। আসলে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে যে এরকম সিন একটা দেখবো, আমি ভাবি নাই। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এই মার্ক করা ছেলে দুইটাই মূলত ছিনতাইকারী। ওদেরকে কেউ যদি চিনে থাকেন তাহলে ওদের নাম, পরিচয়, অ্যাড্রেস দিয়ে সাহায্য করবেন। আমি চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এরকম অপরাধ যেন না করুক।